আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে যখন এই অডিও রেকর্ডগুলো তুলে দেওয়া হয়েছে, তখনই আইনমন্ত্রী নাকি সাইমুম রেজা তালুকদারকে ফোন করে বলেছেন যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজনে তিনি সাইমুম রেজা তালুকদারকে এখন পুলিশে দেবেন। সেই পুলিশে দেবেন আইনমন্ত্রী, এই ভয়ে এখন তাজুলের প্রসিকিউশন টিমের আরেক সদস্য সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করলেন এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করার পর তিনি যে কোটি টাকা চেয়ে বেড়াচ্ছিলেন জামিনের বিনিময়ে প্রসিকিউশন টিমের পক্ষ হয়ে, সেই ফোন রেকর্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া শুরু হয়েছে। শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং তার শীর্ষ প্রসিকিউটর হিসেবে, চিফ প্রসিকিউটর হিসেবে জামায়াতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে নিয়োগদান করেছিল, সেই ট্রাইব্যুনালে যে কি ভয়াবহ দুর্নীতি চলছিল তার একের পর এক প্রমাণ এখন বেরিয়ে আসছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে তারেক রহমান সরকার গঠিত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অপসারণের পরপরই তখনই বেরিয়ে এসেছিল যে সরকারের হাতে এমন সব আর্থিক দুর্নীতির প্রমাণ চলে এসেছে যে তাজুল ইসলামের জন্য মানে সরে যাওয়া ছাড়া তখন কোনো উপায় ছিল না। যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিনা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে, এমন এক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার পরেও যে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিও টু শব্দটি করেনি, তারও একটা বড় কারণ এই যে সকলেরই এখন জানা আছে যে তাজুলের ট্রাইব্যুনালে কি ধরনের দুর্নীতি ঘটেছিল আর কি সব প্রমাণ আর সাক্ষী কোথায় কোথায় আছে। তাজুল ইসলামের অপসারণের পরপরই তার যে প্রসিকিউশন টিম, সেই প্রসিকিউশন টিমেরই একজন সদস্য সুলতান মাহমুদ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত লিখেছিলেন যে কিভাবে রাজসাক্ষী ব্যবসা করে এবং টাকার বিনিময়ে অপরাধীদেরকে এক রকমের মামলা থেকে নিস্তার দিয়ে চেয়ারকে টাকা কামানোর হাতিয়ারে পরিণত করেছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একেবারে এই ভাষায় লিখেই তখন সুলতান মাহমুদ লিখেছিলেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের জ্ঞাতসারেই অন্য প্রসিকিউশন টিমের সদস্য গাজী মুনার হোসেন তামিমের ঘরে তিনি আশুলিয়া মামলার পুলিশ সদস্য আফজালুল ইসলামের স্ত্রীকে ভারী ব্যাগ নিয়ে ঢুকতে দেখেছেন এবং সে কারণেই আফজালুল ইসলাম আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় রাজসাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন। ঠিক তেমনি ভাবে চাংখারপুলে গুলি চালাচ্ছেন স্বয়ং নিজে এমন ভিডিও আছে পুলিশ অফিসারের, তাকেও বিরাট অঙ্কের টাকার বিনিময়ে তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিম ছেড়ে দিয়েছিল। যেটা সবচেয়ে এক রকমের বিস্ফোরক তথ্য সুলতান মাহমুদ দাবি করে বসেন, সেটা হচ্ছে যে রাজসাক্ষী হিসেবে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হলো শেখ হাসিনার মামলায়, যে শেখ হাসিনার মামলায় আসলে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তখনকার পুলিশ আইজি, তিনি মূল সাক্ষী এবং সকল প্রমাণের মূল ভিত্তি, মানে যাকে ছাড়া আসলে মামলাটার আর কোনো প্রমাণাদি নাই, সেই রাজসাক্ষীকেও যে রাজসাক্ষী করা হয়েছে তাও একটা বিপুল টাকার বিনিময়ে সেটেল করেছিলেন তাজুল ইসলাম। তবে তাজুল ইসলাম দ্রুততম সময়ে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন তখন যে এই সুলতান মাহমুদেরই তিনি অপসারণ চেয়েছিলেন, কারণ সুলতান মাহমুদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, গানম্যান নির্যাতন সহ নানা রকম অভিযোগ আছে। এসব বলে তিনি আপাতত ধামাচাপা দেন। আর নতুন যে চিফ প্রসিকিউটর বিএনপি নিয়োগ করেছে, বিএনপি পন্থী আইনজীবী আমিনুল ইসলাম, তিনি তখন বলেন যে তিনি মাত্র এসেছেন দায়িত্বে, এখনো কিছু জানেন না, অভিযোগ পেলে তিনি নিশ্চয়ই তদন্ত করে দেখবেন। মানে একেবারে সবচেয়ে স্পর্শকাতর যে মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার মামলা এবং শেখ হাসিনার মামলার যে মূল প্রমাণ
রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেটাই বহু টাকার বিনিময়ে হয়েছে এমন একটা অভিযোগ আসার পর অনেকেই বলা শুরু করেন এরপর আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্য থাকে কিনা, এই বিচারের পরবর্তী পর্যায়ে এই মামলার দুর্নীতির তদন্ত ছাড়া অগ্রসর হওয়া যায় কিনা। অনেকে এই প্রশ্ন তো অনেক আগে থেকেই তুলছেন যে অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠিত হলো শেখ হাসিনার বিচারের জন্য, সেটারই কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি আছে কিনা। এই অবস্থায় এখন যেই প্রমাণ বেরিয়ে এসেছে, এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চালিয়ে নেওয়া, এসব বিচার কাজের বিশ্বাসযোগ্যতা থাকা কিংবা এর কোনো আইনি ভিত্তি আছে বলে দাবি করাই বোধহয় মুশকিল হয়ে যাবে। এই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমেরই আরেক সদস্য সাইমুম রেজা, তিনি পদত্যাগ করেছেন সোমবারে। মানে এই যে প্রসিকিউশন টিমটা গঠিত হয়েছিল তাজুল ইসলামের, সেখানে সকলেই তাজুল ইসলাম, যিনি জামায়াতের একজন অত্যন্ত প্রভাবশালী আইনজীবী, তারই ঘনিষ্ঠ আইনজীবী এবং সহচরদেরকে নিয়ে এই প্রসিকিউশন টিমটি গঠিত হয়েছিল। সকলেই জামায়াতপন্থী, কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার করতে হবে, এটা আসলে মূলত জামায়াতের একটা রাজনৈতিক লক্ষ্য ছিল। কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু শেখ হাসিনা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের 1971 সালের যুদ্ধাপরাধের বিচার করেছিলেন, কাজেই একরকমের তার প্রতিশোধ হিসেবে জামায়াত তার রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে যে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বিচার করে ছাড়বে। এখন এমন অডিও ক্লিপ গতকাল সাইমুম রেজা তালুকদার নামের ওই প্রসিকিউটর পদত্যাগ করার পরে বেরিয়ে এসেছে, যেখানে শোনা যাচ্ছে প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, সেই ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বারবার কথা বলছেন, আর সেসব কথোপকথনে বারবারই তিনি বলছেন যে তিনি জামিনের ব্যবস্থা করে দিতে পারেন ফজলে করিম চৌধুরীর, যদি ফজলে করিম চৌধুরীর পরিবার তাকে 1 কোটি টাকা দিতে রাজি হয়। এমনকি তিনি এই কথাও বলছেন যে সেই 1 কোটি টাকাটা চাইলে পরিবার কিস্তি হিসেবে দিতে পারে, কিন্তু কিছু অগ্রিম 10-20 লাখ টাকা এখন থেকে দেওয়া প্রয়োজন। 2024 সালের সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের রাউজানের এই সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী কারাগারে আটক আছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার মামলাটা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যায় নাই। এই যে তাজুলের প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার নিজেই ফোনে বলছেন আবার যে আসলে কোনো অভিযোগ নাই, অভিযোগ পাওয়াও যাবে না, প্রমাণও করা যাবে না। কাজেই এই যে এক রকমের উনাকে 1 কোটি টাকা দিয়ে প্রসিকিউশন টিমকে এক রকমের খুশি করে জামিনের ব্যবস্থা করাটাই এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের জন্য ভালো হবে। এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগের পর যখন সোমবারে এই অডিও ক্লিপগুলো পরিবারের বরাতে পেয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত হওয়া শুরু করে, তখন আবার তাজুলের প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার বলেছেন যে প্রসিকিউশন টিমের গঠনটাই এমন যে কোনোভাবেই কোনো ব্যক্তির পক্ষে একা কাউকে জামিন দেওয়া বা কাউকে রাজসাক্ষী বানানো বা কাউকে কোনো সুবিধা দেওয়া সম্ভব হয় না। এটা করতে হলে একেবারে চিফ প্রসিকিউটরের অনুমোদন সহ জ্ঞাতসারে পুরো প্রসিকিউশন টিমের এক রকমের বোঝাপড়ার মধ্যেই এই কাজটা করতে হবে, কারণ চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিমকে কয়েকটি স্তর পার করে মামলার নথি প্রস্তুত করতে হয় এবং আদালতে উভয় পক্ষের শুনানি, সাক্ষ্য, যুক্তিতর্ক শুনে আদালত তারপরে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে তাদের অর্ডার ও রায় দেন। কিন্তু সাইমুম রেজা তালুকদারের এই যে সংবাদ মাধ্যমকে দেওয়া এই মন্তব্য, তাতে পরিষ্কার যে তিনি বলতে চাইছেন যে এই যে চিফ প্রসিকিউটরের জানাশোনার বাইরে কিংবা পুরো প্রসিকিউশন টিমই যদি যুক্ত না হন, তাহলে কোনো কাউকে কোনো মামলায় সুবিধা দেওয়া প্রসিকিউশন টিমের পক্ষে সম্ভব হয় না। মানে সাইমুম রেজা তালুকদার
একা ডুবতে চাইছেন না। তিনি যখন ডুববেন তখন তিনি সবাইকে নিয়েই সম্ভবত ডুবতে চাইছেন। এখন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছেও নাকি এই অডিও রেকর্ড শুনিয়ে আসা হয়েছিল বলে এখন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের পরিবারের সদস্যরা দাবি করেছেন বলে প্রথম আলোতে লিখেছেন আওয়ামী লীগের কট্টর সমালোচক এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের একজন পর্যবেক্ষক ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্গম্যান। ডেভিড বার্গম্যান লিখছেন যে এই সাবেক সাংসদের পরিবার এই অডিও রেকর্ডগুলো তাজুল ইসলামকে গিয়ে শুনিয়ে এসেছিল, কিন্তু তাজুল ইসলাম তখন ওই মামলা থেকে সাইমুম রেজা তালুকদারকে বাদ দেন বটে, কিন্তু পুরো প্রসিকিউশন টিম থেকে বাদ দেন না। এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবার এখন এই অডিও রেকর্ডগুলো গিয়ে তুলে দিয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছে, এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে যখন এই অডিও রেকর্ডগুলো তুলে দেওয়া হয়েছে তখনই আইনমন্ত্রী নাকি সাইমুম রেজা তালুকদারকে ফোন করে বলেছেন যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজনে তিনি সাইমুম রেজা তালুকদারকে এখন পুলিশে দেবেন। সেই পুলিশে দেবেন আইনমন্ত্রী এই ভয়ে এখন তাজুলের প্রসিকিউশন টিমের আরেক সদস্য সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করলেন, এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করার পর তিনি যে কোটি টাকা চেয়ে বেড়াচ্ছিলেন জামিনের বিনিময়ে প্রসিকিউশন টিমের পক্ষ হয়ে, সেই ফোন রেকর্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া শুরু হয়েছে। এখন এই যে এবিএম ফজলে করিমের পরিবারের সঙ্গে সাইমুম রেজা তালুকদারের যে কথোপকথন, সেখানে তিনি পরিষ্কার বলেন যে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আওয়ামী লীগ নেতা হিসেবে একরকম বড় নেতাদের কয়েকজনকে ফাঁসিয়ে দেওয়ার প্রচেষ্টা থেকেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাগুলো সাজানোর চেষ্টা হচ্ছে। কাজেই টাকা পয়সা দিলে একটা যোগসাজশের মধ্যে আসলে, সমঝোতার মধ্যে আসলে ছাড় পাওয়া যাবে। সেগুলোর সাথে যদি এখন সুলতান মাহমুদ যে অভিযোগগুলো এনেছিলেন প্রসিকিউশন টিমের আরেক সদস্য, যে এমনকি আবু সাইদের মামলায় একজন পুলিশ কর্মকর্তা ইমরান, তাকে যে শেষ পর্যন্ত মামলায় আর আসামি রাখা হয়নি, সেটাও একটা বড় ধরনের টাকার বিনিময় হয়েছে, সেসব অভিযোগ মিলিয়ে দেখলে, কিংবা আব্দুল্লাহ মামুনকে সাক্ষী করা, কিংবা আশুলিয়ার মামলায় যে লাশ পোড়ানোর সঙ্গে জড়িত ছিল সেই এসআইকে রাজসাক্ষী করে ফেলা, কিংবা চাংখারপুলে যে পুলিশ গুলি চালিয়েছে সেই পুলিশকেই মামলা থেকে নিস্তার দেওয়া, এই সবগুলো মেলালে পরিষ্কার হয় যে বড় ধরনের টাকার লেনদেন চলছিল এই প্রসিকিউশন টিমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হওয়ার পর থেকে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের এসব ভয়াবহ আর্থিক দুর্নীতি, নৈতিক দুর্নীতির সাক্ষী, সাক্ষ্য, প্রমাণ হাতে নাতে পাবার পরেও বিএনপি সরকারের জন্য কি শুধুমাত্র এই অতি স্পর্শকাতর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাজুলের প্রসিকিউশন টিমের সদস্যদের একে একে সরিয়ে দেওয়াই যথেষ্ট হবে, নাকি আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, যিনি কিনা পুরো ইউনূস সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তার জন্য এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর পুনঃ তদন্ত, পুনঃ বিচারের উদ্যোগ নেওয়া প্রয়োজনীয় হয়ে পড়বে। এর পাশাপাশি এই যে এবিএম ফজলে করিম চৌধুরীর মতো আওয়ামী লীগের যেসব নেতা কর্মী, পুলিশ বাহিনীর যেসব সদস্য সহ যেই ব্যক্তিবর্গকে বিনা অভিযোগ গঠনে এই 1.5 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা জামিনে আটকে রাখা হয়েছে, তাদেরকে জামিন দেওয়াও বোধহয় আইনগত দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয় এবং ন্যায় বিচারের স্বার্থে একটা অতি জরুরি উদ্যোগ বটে। মধ্যপ্রাচ্য সংকটে ভারত এবং শেখ হাসিনা ইনিশিয়েটিভে কি শেষ ভরসা হতে যাচ্ছে? দর্শক, আমরা এমন এক বাংলাদেশে বসবাস করি যে বাংলাদেশ আপনাকে উপকার করবে, যে উপাদানটি, যে ব্যক্তিটি বা যে প্রতিষ্ঠানটি কিংবা যে দেশটি তার বিরোধিতা করো, আমরা এই বাংলাদেশে বসবাস করি। আমি বারবার বলি, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। 1971 সালে আমার মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিদ্যুৎ, জ্বালানি সব ক্ষেত্রে ভারতের অবদান অনস্বীকার্য। একই সাথে শেখ হাসিনার পতন ঘটিয়ে
তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার পতন আর বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলার পতন আমার কাছে একই রকম মনে হয়। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল এবং হত্যার বিনিময়ে 200 বছরের গোলামীর জিঞ্জির বহন করতে হয়েছিল পায়ে হাতে। আর শেখ হাসিনা আর এক দেশপ্রেমিক, তাকে দেশ ছাড়া করতে হয়েছে। শেখ হাসিনা এমন একজন দূরদর্শী মানুষ ছিলেন যার কর্মগুলো আজকে বাংলাদেশকে সংকট থেকে বাঁচানোর একটা পথ দেখাচ্ছে, অথচ শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আজ চরম এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই সংকটের ঢেউ এসে লেগেছে আমাদের বাংলাদেশেও। জ্বালানি তেল থেকে শুরু করে খাদ্যপণ্য সবকিছু নিয়েই যখন সাধারণ মানুষের মনে উদ্বেগ, ঠিক তখনই সামনে আসছে এক নতুন সমীকরণ। কেন মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্য নির্ভরতা আরো বাড়তে পারে? কেন বলা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ভারত এবং শেখ হাসিনা সরকারের নেওয়া দীর্ঘমেয়াদী উদ্যোগগুলি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য সেই ভরসা? আজকে বণিক বার্তা এই ধরনের একটি বিশেষ প্রতিবেদন করেছে। আমরা সেটির আলোকে এবং আমাদের আলাপ আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমাদের আমদানির প্রধান উৎসগুলোর দিকে তাকালে দেখা যায় চীনের পরে দ্বিতীয় বৃহত্তম উৎস হচ্ছে প্রতিবেশী দেশ ভারত। তা এখানে বলে নেওয়া ভালো, অর্থের বিচারে চীনে অর্থটা বেশি যায় কেন? আমাদের যে কলকারখানা, বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করতে হয়, আর সামরিক সরঞ্জাম আমদানির কারণে চীনের কাছে অর্থটা বেশি যায়, ভারতের কাছে দ্বিতীয় যায়। ভারত থেকে এমন এমন গুরুত্বপূর্ণ কিছু পণ্য আমদানি করা হয় যা না হলে আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। বাংলাদেশ ভারত থেকে তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল এবং বিদ্যুৎ আমদানি করে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে দুই দেশের মোট বাণিজ্যের প্রায় 85% মূলত ভারত থেকে আমদানি। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেন আমাদের জন্য চিন্তার কারণ? কারণ আমাদের জ্বালানি তেলের একটি বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যের এমন এমন দেশ থেকে আসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই দুটো দেশ থেকে আপনার জ্বালানি যদি বাংলাদেশে আসতে হয়, তাহলে এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল জলপথ ইরানের হরমুজ প্রণালী হয়ে বাংলাদেশে আসতে হয়। কিন্তু সেখানে যুদ্ধ, সেখানে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। তাহলে আপনি কি বাঁচবেন? বাঁচবেন না। এই মুহূর্তে সেখানে অস্থিরতা মানে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া, আর এই পরিস্থিতি সামাল দিতেই বাংলাদেশ এখন ভারতের দিকে ঝুঁকছে। এর মধ্যে আসামের নুমালীগড় রিফাইনারি থেকে 5,000 টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আজকে আসার কথা। বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের ওপর আমাদের নির্ভরতা কয়েক গুণ বেড়ে যাবে। ভারত জ্বালানি ক্ষেত্রে কিভাবে সুবিধাজনক অবস্থায় আছে একটু যদি আমি বলে নিই। ভারত এই মুহূর্তে তাদের জ্বালানি তেলের প্রায় 35% আমদানি করে হচ্ছে রাশিয়া থেকে। তারা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, কিন্তু এই যে বড় অংশ রাশিয়া থেকে, এই রাশিয়া থেকে আমদানি করার কারণে এই যে ইরানের যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী টাচ করতে হয় না। রাশিয়া তাদের তেলের একটি বড় অংশ কৃষ্ণ সাগরের নভরস্কি বন্দর থেকে রপ্তানি করে, এবং এই রুটটা হলো কৃষ্ণ সাগর হয়ে বসফরাস প্রণালী হয়ে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর হয়ে সুয়েজ খাল, লোহিত সাগর, আরব সাগর হয়ে ভারতে এসে পড়ে। মানে তাদের আর হরমুজ প্রণালী পর্যন্ত যেতে হয় না, কারণ হরমুজ প্রণালী হচ্ছে আরব সাগরের পূর্ব দিকে অবস্থিত। রাশিয়া আরেকটি বন্দর থেকে তাদের জ্বালানি তেল রপ্তানি করে, সেটি হচ্ছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বা প্রিমক্স বন্দর থেকে তেল আসলে সেটি আটলান্টিক মহাসাগর হয়ে সুয়েজ খাল দিয়ে ভারতে আসে, এটিও সরাসরি আরব সাগরে পৌঁছায়। 3 নম্বরে রাশিয়ার সুদূর পূর্বের কসমিনো বন্দর থেকে যদি তেল আসে, তবে সেটি প্রশান্ত মহাসাগর হয়ে দক্ষিণ চীন সাগর
এবং মালাক্কা প্রণালী হয়ে সরাসরি বঙ্গোপসাগরে বা ভারতের পূর্ব উপকূলে পৌঁছায়। এই রুটের সাথেও হরমুজ প্রণালীর কোনো সম্পর্ক নেই। হরমুজ প্রণালী শুধুমাত্র তখনই ব্যবহৃত হয় যখন কোনো জাহাজ সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার বা সংযুক্ত আরব আমিরাত থেকে তেল নিয়ে বের হয়। বাংলাদেশ কোথা থেকে আমদানি করে? সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। বাংলাদেশের ধরা খাওয়াটা এখানে। বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের ওপর আমাদের নির্ভরতা কয়েক গুণ বেড়ে যাবে। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে ভারত থেকে আমাদের পণ্য আমদানি হয়েছে $9.5 বিলিয়ন, যা তার আগের বছরের তুলনায় 6.17% বেশি। অদ্ভুত বিষয় হলো, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সাথে সম্পর্কের কিছুটা টানাপোড়েন থাকলেও বাণিজ্যে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। উল্টো ভারত থেকে আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ছিল, প্রায় 7.83%। কিন্তু কেন এই প্রবৃদ্ধি? কারণ আমাদের মৌলিক চাহিদাগুলো যেমন তুলা এবং খাদ্যশস্যের বড় সরবরাহকারী হলো ভারত। তুলা আমদানির বৈশ্বিক সংকটে ভারত আমাদের ভরসা দিচ্ছে। এমনকি 2025 সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ভারত থেকে সিরিয়াল বা খাদ্যশস্য আমদানি বেড়েছে 31.56%। এই তথ্যগুলোই প্রমাণ করে যে ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের বিকল্প খুঁজে পাওয়া আমাদের জন্য কতটা কঠিন। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। আমি শুরুতে একটু আভাস দিয়েছি যে পয়েন্টটি নিয়ে, কেন আমরা একে শেখ হাসিনা ইনিশিয়েটিভ বলছি। বর্তমান যে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আসছে কিংবা আদানি পাওয়ার থেকে যে বিদ্যুৎ আসছে, এই মেগা প্রজেক্টগুলোর রূপকার ছিলেন শেখ হাসিনা। দূরদর্শী এই পরিকল্পনাগুলো করা হয়েছিল এই ভেবে যে যদি কখনো বৈশ্বিক সংকট বা মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হয় তবে যেন বিকল্প পথ খোলা থাকে। জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভারতের সাথে পাইপলাইনের মাধ্যমে 1,80,000 টন ডিজেল আমদানির চুক্তি রয়েছে। এখন অতিরিক্ত আরো 50,000 টন আমদানির প্রস্তাব করা হচ্ছে। এছাড়া 2026 সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী IOCL বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কাছ থেকে পরিশোধিত জ্বালানি আমদানির বড় পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ খাতের দিকে তাকালে দেখা যায়, আমাদের মোট চাহিদার 18% সরবরাহ করছে ভারত। আদানি পাওয়ার এবং G2G চুক্তির আওতায় যে বিদ্যুৎ আসছে তা আজ আমাদের গ্রিড সচল রাখছে। সমালোচকরা যাই বলুন না কেন, বর্তমান সংকটে শেখ হাসিনা ইনিশিয়েটিভ গুলোই বাংলাদেশের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে এবং ভারতের সহযোগিতায় আমাদের হয়তো শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। যেহেতু ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে, তাই মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশ ভারত থেকে তেল ও তুলা আমদানির সুযোগটা আরো বেশি নিতে পারে। এটি আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য এক বড় স্বস্তি। ভূ রাজনীতিতে আবেগের চেয়ে বাস্তবতার গুরুত্ব অনেক বেশি। মধ্যপ্রাচ্যের সংঘাত যেভাবে বাড়ছে তাতে খাদ্য ও জ্বালানি সংকট এড়ানো কঠিন হতে পারে। এই কঠিন সময়ে ভারতের সাথে আমাদের এই নিবিড় বাণিজ্য সম্পর্ক এবং অতীতে নেওয়া শেখ হাসিনা সরকারের সেই দূরদর্শী অর্থনৈতিক পদক্ষেপগুলোই এখন আমাদের বড় শক্তি। ভারত আমাদের বন্ধু প্রতিবেশী এবং তাদের সাথে এই ইনিশিয়েটিভ গুলোই হতে পারে আমাদের অর্থনীতির শেষ ভরসা। আমাদের উচিত হবে এই বাণিজ্যিক সম্পর্ককে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রেখে দেশের মানুষের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আজকে বাস্তবতা এমন দাঁড়িয়েছে, আপনার ভারত বিরোধিতা ধোপে টিকবে না। আজকে শেখ হাসিনার অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ আমাদের সংকটে ভারত এবং শেখ হাসিনা ইনিশিয়েটিভই ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এ পর্যন্ত।